হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভালো তো? আজ শনিবার, সন্ধ্যের দিকে সেরকম কাজও নেই আশা করি। আসুন আজ আমি আপনাদের জানিয়ে দিই কিভাবে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে মিনিমাম 6.25% থেকে 15.5% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমি সুশোভন কুণ্ডু। অন্যান্য দিনের মতো আজও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন অটো ইনভেস্টমেন্ট ফেসিলিটি যুক্ত সেভিংস অ্যাকাউন্টকে ব্যাংকে কি নামে চেনে, কোন কোন ব্যাংকে এই ফেসিলিটি আছে, কিভাবে ওই অ্যাকাউন্ট খুলতে হয়, এই অ্যাকাউন্টের সুবিধা ও অসুবিধাগুলি কি কি। এছাড়াও যদি কোনো ব্যাংকে ওই ফেসিলিটিযুক্ত অ্যাকাউন্ট খোলার সুযোগ না থাকে তাহলে কিভাবে আপনি যে কোনো ব্যাংকে ওই ফেসিলিটির সমান ফেসিলিটিযুক্ত অ্যাকাউন্ট করবেন, আর ওই দুটো অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটাই বা কী। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আগের দুটি ভিডিওতেই বলে এসেছি যে ব্যাংকে অটো ইনভেস্টমেন্ট ফেসিলিটিযুক্ত অ্যাকাউন্ট খোলার কথা। আপনি কিন্তু ব্যাংকে গিয়ে বলবেন অটো সুইপ অ্যাকাউন্ট খোলা যায় কি না। ভালো করে শুনে নিন, অটো সুইপ অ্যাকাউন্ট। অটো সুইপ অ্যাকাউন্ট আমি হাইলাইট করে দিচ্ছি এখানে। অটো সুইপ অ্যাকাউন্ট এটা খোলা যায় কিনা ম্যানেজারকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করুন। এমনিতে কিন্তু ম্যানেজার এই অ্যাকাউন্ট খুলতে আপনাকে দেবে না, আপনাকে একটু চাপাচাপি করতে হবে, আমি আগের ভিডিওতেই বলেছি। বা যদি ওই ব্যাংকে আপনার কোনো রানিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে 1 মিনিট। হ্যাঁ, যদি ওই ব্যাংকে আপনার কোনো রানিং সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই সেভিংস অ্যাকাউন্টকে আপনি অটো সুইপ অ্যাকাউন্টে কনভার্ট করবেন কিভাবে সেটা জিজ্ঞেস করুন ম্যানেজারকে। ম্যানেজার অতি অবশ্যই বলে দেবেন, অথবা নতুন করে খুলতে বলবেন। যদি না কোনোভাবেই ব্যাংক ম্যানেজার এই প্রস্তাবে রাজি হয়, নতুন অ্যাকাউন্টও খুলতে দিচ্ছেন না, উপরন্তু আপনাকে অটো সুইপ অ্যাকাউন্টের ফেসিলিটিও দিচ্ছেন না আপনার রানিং অ্যাকাউন্টটাকে, সেভিংস অ্যাকাউন্টটাকে, তাহলে আপনি এক কাজ করুন, অন্য ব্যাংকে গিয়ে খোঁজ করুন। তো কোন ব্যাংকে গিয়ে খোঁজ করবেন এটা আমি পরের দিকে বলে দেবো, একদম লিস্ট করে বলে দেবো কোন ব্যাংকে গিয়ে খোঁজ করবেন, কি নামেতে জিজ্ঞেস করবেন, আপনার এরিয়াতে ওই ব্যাংকের অ্যাভেলেবিলিটি আছে কিনা, যদি না থাকে কোন ব্যাংকেতে আছে, এবং ওই ব্যাংকেতে গিয়ে আপনি নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টোটালটাকে লেনদেন করতে পারবেন কিনা টাকা পয়সা, এটা একটু জেনে নেবেন। পরের দিকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একদম লিস্ট করে রেখেছি। আর যদি ওই ব্যাংকে অটো সুইপ অ্যাকাউন্ট নাও খোলা যায় তাহলে জিজ্ঞেস করুন যে ব্যাংকে ফ্লেক্সি ডিপোজিট স্কিম আছে কিনা। যদি ফ্লেক্সি ডিপোজিট স্কিম থাকে তাহলে আপনি ফ্লেক্সি ডিপোজিট স্কিম খুলে ফেলুন। হয় আপনি ব্যাংকে গিয়ে অটো সুইপ অ্যাকাউন্ট নতুন করে খুলুন, অথবা আপনার রানিং সেভিংস অ্যাকাউন্টটিকে অটো সুইপ অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য ব্যাংক ম্যানেজারকে অ্যাপ্লিকেশন করুন। যদি কোনোভাবেই এই দুটি কাজ করা না সম্ভব হয়, ব্যাংকে যদি না ফেসিলিটি থেকে থাকে, বলে রাখা ভালো সব ব্যাংকে কিন্তু এই ফেসিলিটি নেই, তাহলে আপনি কিভাবে এই অ্যাকাউন্টটা খুলবেন। সেক্ষেত্রে ব্যাংককে জিজ্ঞেস করুন, বেশিরভাগ ব্যাংকেই ফ্লেক্সি ডিপোজিট স্কিম থাকে, এবং ব্যাংক ম্যানেজারকে বলুন আপনি ফ্লেক্সি ডিপোজিট স্কিম করবেন, এবং ওই ফ্লেক্সি ডিপোজিট স্কিম খুলে ফেলুন। এই অটো সুইপ অ্যাকাউন্ট বা ফ্লেক্সি ডিপোজিট স্কিম অ্যাকাউন্ট দুটোই কিন্তু একই রকম। পুরো দুটো ব্যাপার নিয়েই আমি আপনাদেরকে আলোচনা করে বলে দিচ্ছি। আসুন এবার আমরা দেখে নিই অটো সুইপ অ্যাকাউন্ট কি আর ফ্লেক্সি ডিপোজিট স্কিম কি, তাদের সুবিধা অসুবিধাগুলি কি কি। প্রথমে আমি অটো সুইপ অ্যাকাউন্টের বিষয়ে বলি যে আপনারা জানেন যে প্রতিটি সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো সুইপ অ্যাকাউন্ট রয়েছে। এই অটো সুইপ অ্যাকাউন্ট, 1 সেকেন্ড, এবার দেখুন একটু পরিষ্কার লাগছে, আমি একটু বড় করে দিয়েছি। অটো সুইপ অ্যাকাউন্ট খুলতে গেলেন, এখন অটো সুইপ অ্যাকাউন্টটা কি, এটা একটা মিনিমাম কনসেপশন আপনাদেরকে আগে আমি দিই। ধরুন যে কোনো ব্যাংকে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, এবার সেই সেভিংস অ্যাকাউন্টটাকে আপনি ম্যানেজারকে বলে বা অ্যাপ্লিকেশন করে অটো সুইপ অ্যাকাউন্টে কনভার্ট করলেন। এখন আপনার ফেসিলিটি কি হবে,
আমরা জানি যে প্রত্যেকটা ব্যাংকে একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয়। ধরে নিচ্ছি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্টটি, তো ওখানে 10,000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হয় অ্যাকাউন্টে মেনটেন্যান্সের জন্য। এখন আপনার সেভিংস ব্যাংক ডিপোজিটে রয়েছে 50,000 টাকা। যখনই আপনার সেভিংস অ্যাকাউন্টটি অটো সুইপ অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে বা নতুন করে আপনি অটো সুইপ অ্যাকাউন্ট খুলবেন এবং 50,000 টাকা ডিপোজিট করবেন, সঙ্গে সঙ্গে কী হবে, আপনার এটি সেভিংস অ্যাকাউন্ট হিসাবে কাজ করবে 10,000 টাকার এবং বাকি যে 40,000 টাকা সেটা অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। আবার ধরুন আপনি এখানে আরও 50,000 ডিপোজিট করলেন, সঙ্গে সঙ্গে কী হবে, এই 10,000-এর ঘরে বসবে জিরো এবং আপনার এইখানে চলে যাবে 40,000 টাকা। কেন চলে যাবে না, আপনার মিনিমাম ব্যালেন্স 10,000 কিন্তু এখানে মেনটেন করা আছে, সেই কারণের জন্য দ্বিতীয়বার যে 50,000 টাকা আপনি এখানে ডিপোজিট করলেন দ্বিতীয়বারে, এই দ্বিতীয়বারের টাকা কিন্তু আপনার কোনোভাবেই মিনিমাম ব্যালেন্সের সঙ্গে অ্যাড হবে না। পুরো টাকাটাই চলে যাচ্ছে আপনার কোথায় না, ফিক্সড ডিপোজিট স্কিমেতে চলে যাচ্ছে। এবং ফিক্সড ডিপোজিট হিসাবে এখানে 50,000 আপনি 50 1 লক্ষ টাকা জমা করেছেন, 10,000 আপনার মিনিমাম ব্যালেন্সে রয়েছে, সরি এখানে একটু ভুল করে দিলাম, এখানে আপনি টোটাল 50,000 টাকায় চলে যাবে, টোটাল 50,000 টাকায় চলে যাবে। এবং এখন আপনার ফিক্সড ডিপোজিট স্কিমে থাকলো 90,000 টাকা, আপনার ফিক্সড ডিপোজিট স্কিমে থাকলো 90,000 টাকা। তো এই 90,000 টাকা আপনি ফিক্সড ডিপোজিট স্কিমের ওই ব্যাংকে যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টে আপনি পাবেন, আর 10,000 টাকা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেটে রয়েছে সেই ইন্টারেস্ট রেটে পাবেন। এখন আপনি বলবেন যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টটা আমি রেখেছি লিকুইডিটি মেনটেন করার জন্য, যে যখন আমার প্রয়োজন হবে টাকাটা আমি তুলব, যখন আমার প্রয়োজন হবে আমি টাকা জমা দেব এবং এটার ইন্টারেস্টে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় পাবো, যে ইনকামটা আমার হবে সেটা ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যাবে। তো সেক্ষেত্রে অসুবিধাটা কোথায়? এখানে কি হচ্ছে, পুরোটা তো ফিক্সড ডিপোজিটে চলে যাচ্ছে, এই ফিক্সড ডিপোজিটে ট্যাক্সের ঝামেলা আছে কিনা, এই ফিক্সড ডিপোজিটটা আমি ইচ্ছামতো ভাঙাতে পারবো কিনা, ভাঙাতে গেলে আমার ড্যামেজ কতটা হবে, এই প্রশ্নগুলো নিশ্চয়ই মাথায় আসছে। এখন ধরুন আপনি একটা চেক বা এটিএমেতে গিয়ে মনে করুন আপনার তাহলে এখানে মিনিমাম ব্যালেন্স আছে কত, 10,000 টাকা, কিন্তু আপনি একটা চেক ইস্যু করলেন, সেই চেকটার ভ্যালু আপনি উইথড্র করছেন, আপনি উইথড্র করছেন কত টাকা, আপনি উইথড্র করছেন এখানে ধরুন 20,000 টাকা, সেটা চেক ইস্যু করেও হতে পারে, অথবা মনে করুন আপনি এটিএমে গিয়ে তুলছেন। তো সেক্ষেত্রে আপনি 20,000 টাকায় উইথড্র করতে পারবেন, কিন্তু আপনার মিনিমাম ব্যালেন্স আছে 10,000 টাকা। তাহলে কিভাবে এই 20,000 টাকাটা মেকআপ হচ্ছে? 20,000 টাকাটা মেকআপ হচ্ছে এই হিসাবে, এই যে আপনার মিনিমাম ব্যালেন্স 10,000 টাকা, এই 10,000 টাকার থেকে 20,000 টাকা এইখানে চলে আসলো, 10 থেকে 10 আসলো, আর এইখানে প্রথমে কত এসেছিল আপনার 40, এই 40 থেকে 10 বেরিয়ে আসে, সরি এইখানে যে লাস্টে গেছিলো, লাস্টে যেটা জমা হয়েছে, লাস্টে কত জমা হয়েছে, আপনি প্রথমে 50,000 আরেকবার খুলে বলি, আপনি প্রথমে 50,000 দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, 10,000 আপনার মিনিমাম ব্যালেন্সে গেছে, ফিক্সড ডিপোজিট হয়েছে 40,000 টাকা, এরপরে আপনি 50,000 জমা দিয়েছেন, আপনার মিনিমাম ব্যালেন্সে গেছে জিরো এবং ফিক্সড ডিপোজিট হয়েছে 50,000 টাকা, এখন আপনার ফিক্সড ডিপোজিট আছে 90,000 টাকা। এখন ধরুন আপনি উইথড্র করার জন্য 20,000 টাকার চেক বা এটিএম কার্ড ইউজ করছেন, তো সেক্ষেত্রে আপনার কি হবে, এই 20,000 টাকা 10,000 টাকা আসবে আপনার মিনিমাম ব্যালেন্স থেকে, আর লাস্ট যে ডিপোজিট করেছেন 50,000, এই 50,000 থেকে 10,000 এসে মেকআপ হবে 20,000 টাকা। সুতরাং আপনি 20,000 টাকা যে কোনো সময় যে কোনোভাবে আপনি কিন্তু ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। এরপরে বিষয়টা কি হবে, আপনার এই মিনিমাম ব্যালেন্সটা হয়ে যাচ্ছে তখন জিরো, তখন কি হবে, এই 50,000 থেকে 10,000 টাকা এখানে কাটা হয়ে এসে আপনার মিনিমাম ব্যালেন্সে এসে ঢুকবে। তাহলে এখন আপনার কত দাঁড়ালো, এখানে কতটা রয়েছে, আপনার ছিল 50,000, এখান থেকে 10,000 বেরিয়ে আসছে, ওখান থেকে 10,000 গেছে, প্রথমে গেছিলো 40,000, আবার এই 10,000 গিয়ে মিনিমাম ব্যালেন্সে গিয়ে হাজির হলো, তাহলে টোটাল মিনিমাম ব্যালেন্সে গিয়ে আপনার এখন দাঁড়ালো কত, 90,000 টাকার থেকে 20,000 টাকা মাইনাস হয়েছে। তার মানে 50,000-এর বদলে আপনার থাকছে ওখানে 30,000 টাকা, অর্থাৎ আপনি পাবেন এখানে 70,000 টাকা, আপনার 70,000 টাকার ফিক্সড ডিপোজিট জমা রইল। এইবার দেখুন 40,000 টাকা কিন্তু আপনি জমা দিয়েছিলেন ধরুন জানুয়ারি মাসে, আমি ধরে নিচ্ছি এটা আপনি জমা দিয়েছিলেন জানুয়ারি মাসে,
এবার এটা জমা দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে, এখন উইথড্রটা করছেন এসে ফেব্রুয়ারি মাসে, উইথড্রটা ফেব্রুয়ারি মাসেই করছেন। তাহলে ফেব্রুয়ারি মাসে আলটিমেটলি আপনার রেজাল্টটা কি দাঁড়ালো? রেজাল্টটা দাঁড়ালো এই যে 40,000 টাকা আপনার প্রথমে জমা পড়েছিল, ওইটা আপনার 1 বছরের জন্য মিনিমাম খাটছে, ওটা 40,000-এ হাত পড়ছে না। 50,000 আপনি জমা দিয়েছিলেন কয়েকটা দিনের জন্য, এবং সেই কটা দিন 50,000-এর আপনি একটা ইন্টারেস্ট পাবেন, এবং যেদিন আপনি এই 10,000, 10,000, 20,000 তুলে নিচ্ছেন, মানে এই 10 আর এই 10, এই টোটাল 10, 10, 20 যখন আপনি তুলে নিচ্ছেন, তখন কিন্তু আপনি এখান থেকে 30,000-এরই 1 বছরের জন্য, আর যদি না উইথড্র করেন তাহলে 30,000-এর জন্য 1 বছর রিটার্নে আপনি একটা ফিক্সড ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট আপনি পাবেন। তাহলে 70,000 টাকার কিন্তু 1 বছরের জন্য আপনার খাটছে 70,000 টাকা। আর এইখানে কি হবে, 50,000 টাকাটা তো আপনার কিছুদিন এখানে খেটেছে, তাহলে তার যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা কিন্তু আবার বাড়তি আপনার এখানে এসে জমা হয়ে যাবে, মানে মিনিমাম ব্যালেন্সে এসে জমা হয়ে যাবে। সেই মিনিমাম ব্যালেন্সটা 10,000 প্লাস পয়েন্ট সামথিং থেকে থাকে, এবং এটা যদি একটু বেশি হয়ে যায় তখন কি হয়, আমার যতটুকু অভিজ্ঞতা আছে যে 200 বা 250 টাকা, এমনকি যদি আপনার 100-র ওপরে যদি কোনো ব্যালেন্স হয় তাহলে সরে গিয়ে আবার ফিক্সড ডিপোজিট স্কিমে গিয়ে জুড়ে যায় এটা ব্যালেন্সটা। এই মিনিমাম ব্যালেন্সটা 10,000 মেনটেন করার পরে যতটা বাড়তি থাকে, সামান্য কিছু পয়েন্ট ফ্র্যাকশন বাদ দিয়ে বাকি কিছু বাড়তি টাকা থাকলে, মানে 100-র অ্যারাউন্ডে যদি কিছু বাড়তি টাকা থাকে, তাহলে সেটা আপনার আবার ফিক্সড ডিপোজিট স্কিমে গিয়ে জমা হয়ে যায়, এবং সেটা পরবর্তী ক্ষেত্রে আলাদা করে 1 বছরের জন্য খাটতে থাকে। এইটা হচ্ছে টোটাল ফান্ডা। তার মানে অটো সুইপ অ্যাকাউন্টের ফেসিলিটিটা কি হলো না, আপনার টোটাল 90,000-এর লিকুইডিটি রইল। এখানে ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে ফিক্সড ডিপোজিট স্কিমের কার্ড ভাঙানোর জন্য এবং সেখানে লস করে আপনাকে টাকাটা অসময়ে ইমম্যাচিওর একটা মানিকে ভাঙবার কোনো প্রয়োজন হলো না, অল টাইমস আপনার ম্যাচিওর মানি। আর কি হলো, আপনি মন করলে 90,000 টাকাই তুলে নিতে পারেন একটা চেকে, আবার 1 লাখও তুলতে পারেন। 1 লাখ তুলতে পারবেন না, কারণ 10,000 মিনিমাম ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে, তো সেক্ষেত্রে আপনি 90,000-ই টোটালটা তুলে নিতে পারেন, আপনার ফিক্সড ডিপোজিট স্কিমে থাকবে 0। পরবর্তী ক্ষেত্রে আবার যখন জমা করবেন তখন ফিক্সড ডিপোজিটে এসে জমা হবে। এইভাবে লিকুইডিটিটা মেনটেন করা হয় অটো সুইপ অ্যাকাউন্টে। ফলে লেনদেনের খুবই সুবিধা। আপনি যা যা ফেসিলিটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে পাচ্ছিলেন, যে লিকুইডিটিটা পাচ্ছিলেন, সেই লিকুইডিটিটা এই ফিক্সড ডিপোজিটে জমা পড়ে থাকা টাকাটার জন্য পাচ্ছেন। আপনার সুবিধা কি হচ্ছে, আপনি এই 10,000-এর জন্য পাচ্ছেন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট, আর ফিক্সড ডিপোজিটের জন্য পাচ্ছেন ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট। কত দিনের জন্য পাচ্ছেন, মিনিমাম দেখা যাচ্ছে এটা 1 বছরের রিটার্নে দেওয়া হয়। এবার যদি দিনের নিরিখে আপনি তুলে দেন, ধরুন 1 ফেব্রুয়ারি জমা করেছেন, 15 ফেব্রুয়ারি উইথড্র করছেন, তাহলে এখানে যে 14 দিন টাকাটা কেটেছে, সেই 14 দিনের ইন্টারেস্টটা আপনি, মানে 10,000-এর যে 10,000 এখান থেকে ভেঙেছে, খেয়াল রাখবেন 10,000 আপনার এখানে গেছে, 10,000 এখানে আসছে, ফলে আপনার প্রথমে একটা ইন্টারেস্ট এই 10,000 কাটার জন্য এখানে গিয়ে জমা হবে, আবার এখান থেকে যখন 10,000 যাবে তখন আরেকটা ইন্টারেস্ট কয়েক ঘন্টা বাদ দিয়ে এখানে গিয়ে জমা পড়বে। মানে আপনি 20,000-এরই ইন্টারেস্ট পাবেন, কিন্তু সেটা দুটো স্টেপে আপনি পাবেন, এবং সেটা গিয়ে জমা পড়বে কোথায়, আপনার মিনিমাম ব্যালেন্সের অ্যাকাউন্টে। এবং সেটা যদি 100 টাকার থেকে বেশি হয় তাহলে ওটা আবার কাটা হয়ে এসে ফিক্সড ডিপোজিট স্কিমে জমা পড়বে। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো আপনি যদি শুধুমাত্র এই অটো সুইপ অ্যাকাউন্ট না করে সেভিংস ব্যাংক ডিপোজিট করেন, তাহলে সেভিংস ব্যাংক ডিপোজিট যদি করেন, তাহলে এর যে ইন্টারেস্ট রেটটা, সেটা আমি একটু লিস্ট আপ করে রেখেছি, আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই বিভিন্ন ব্যাংকের জন্য। আসুন, অল ব্যাংকস সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট রেট জুন 2020। এটা এখানে ব্যাংকের নামগুলো দিয়ে রেখেছি। এলাহাবাদ ব্যাংক, মিনিমাম ব্যালেন্স হচ্ছে 1,000 টাকা। এখানে সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট রেট 3%। অন্ধ্র ব্যাংক 3%। এদের অবশ্য কত, এদেরও 1,000 টাকা। আচ্ছা, এইউ ফিনান্স 5,000, এরা ইন্টারেস্ট দিচ্ছে 6.40। অ্যাক্সিস ব্যাংক দিচ্ছে, এদের তো জানেনই এখানে বিভিন্ন রকমের স্কিম আছে, তো মিনিমাম ব্যালেন্সটা 10,000 মেনটেন করতে হয়, এবং 3.50 থেকে 4.85%, ওই সিনিয়র সিটিজেন বা জেনারেল এরকম দেখে এই রেটটা ভ্যারি করে। ব্যাংক অফ বরোদা, এদের 1,000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, এবং 2.75 থেকে 3। ব্যাংক অফ ইন্ডিয়া, এদের 500 টাকার থেকে মেনটেন করা যায় 10,000 টাকা পর্যন্ত, আপনার ইচ্ছা মতো আপনি স্কিম নিতে পারেন, তো এটা আপনি মেনটেন করতে পারেন। তো সেখানে হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে আপনি অটো সুইপ অ্যাকাউন্টে গিয়ে মিনিমাম ব্যালেন্সটুকুই মেনটেন করতে হয় এমন কিছু কথা নেই। আপনার হয়তো লিকুইডিটি রাখার দরকার আছে, যে আপনি ভাবছেন যে আমি ফিক্সড ডিপোজিটটা ভাঙবো না,
তো সেক্ষেত্রে আপনার 50,000 হয়তো আপনি মিনিমাম ব্যালেন্সটা মেনটেন করতে চাইছেন, তো সেখানে ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেই হবে যে আপনার মিনিমাম ব্যালেন্সটা পার্টিকুলার হবে 50,000 টাকা। তাহলে 50,000-এর ওপরে আপনি যেটা ডিপোজিট করবেন সেটাই আপনার এফডি স্কিমেতে গিয়ে জমা হবে। এটা ক্লিয়ার নিশ্চয়ই? এবার মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারেস্ট রেটগুলো, মিনিমাম ব্যালেন্স যাই হোক না কেন, ওটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করছে বা ব্যাংকের মিনিমাম ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করছে, বিভিন্ন স্কিমের জন্য বিভিন্ন রকম। তো মোটামুটি আমরা ইন্টারেস্ট রেটটা মানে ডান দিকের টেবিলটার দিকে একটু নজর দিই। 3, 6.040, 3.5 to 4.85, 2.75, 3 to 3.25, 4 to 7.15। আমি এটাতে একটু মার্ক করি, এই ঘরটাতে একটু কি করি, এই ঘরটাতে একটু কালার করে রাখি, কারণ এখানে 7.15% ইন্টারেস্ট আমি পাচ্ছি, একটু বেশি পাচ্ছি। এরপরে দেখুন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র 2.75, অত্যন্ত পুয়ার ইন্টারেস্ট, আর ব্যাঙ্ক অফ বরোদা একটা 2.75, এটাও অত্যন্ত পুয়ার ইন্টারেস্ট। মহারাষ্ট্র গেল। এরপর সেন্ট্রাল ব্যাঙ্ক, কানাডা ব্যাঙ্ক 3%, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2.7% থেকে 3%, সিটি ব্যাঙ্ক 2.75, কর্পোরেশন ব্যাঙ্ক 3, কর্পোরেশন ব্যাঙ্ক 3, দেনা ব্যাঙ্ক 2.75 থেকে 3.0। এই দেনা ব্যাঙ্কের একটা সুবিধা হচ্ছে এদের কোনো মিনিমাম ব্যালেন্স নেই। ধনলক্ষ্মী ব্যাঙ্ক 3.50, ডিবিএস ব্যাঙ্ক, ডিজি ব্যাঙ্ক যেটাকে বলে, এদেরও 0 মিনিমাম ব্যালেন্স, কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে 3.5 থেকে 6% পর্যন্ত। ফেডারেল ব্যাঙ্কেরও মিনিমাম ইন্টারেস্ট নেই, ব্যালেন্স নেই কিছু, তো এখানে ইন্টারেস্ট রেট 2.25 থেকে 3.65। তো এই যে 2.25 আমার মনে হয় এখনও পর্যন্ত এটাই বোধহয় সব থেকে মিনিমাম। তো এক্ষেত্রে এইটাকেও আমি একটু মার্ক করে রাখি, এই সেলটাকেও আমি একটু মার্ক করে রাখি যে এটা হচ্ছে সব থেকে মিনিমাম ইন্টারেস্ট। এরপরে দেখুন এইচডিএফসি তাও 3 থেকে 3.5, এইচএসবিসি 3.50, আইসিআইসিআই 3 to 3.5, আইডিবিআই, এখানে আইডিএফসি 6 to 7, মানে এটা একটু বেশি ইন্টারেস্ট দিচ্ছে। এরপরে এখানে 6 to 7 কিছু পাচ্ছি না, একদম এখানে পাচ্ছি জন স্মল ফিনান্স ব্যাঙ্ক, এটাই মনে হচ্ছে এখন পর্যন্ত দেখা সব থেকে হায়েস্ট, 5 to 8%, 5 to 8%, হ্যাঁ জন স্মল ফিনান্স ব্যাঙ্ক, এটা 5 to 8% ইন্টারেস্ট দিচ্ছে। আর বাদ বাকি কর্ণাটকা ব্যাঙ্ক 3 to 5, কোটাক ব্যাঙ্ক 4%, লক্ষ্মী বিলাস 3.25 থেকে 6, ওরিয়েন্টাল ব্যাঙ্ক 3.50 থেকে 3.75, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 3.5 থেকে 3.75, পাঞ্জাব সিন্ডিকেট ব্যাঙ্ক 3.10 থেকে 3.50, আরবিএল ব্যাঙ্ক 5 থেকে 6.75, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক 2.35 থেকে 5%, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2.70, সব থেকে কম যদিও মিনিমাম ব্যালেন্স 0, সিন্ডিকেট ব্যাঙ্ক 3%, ইউকো ব্যাঙ্ক 2.50 থেকে 2.75, প্রায় দিচ্ছেই না বললেই হয়, মানে কোনো ক্ষেত্রেই সিনিয়র জুনিয়র কাউকেই দিচ্ছে না এরা ইন্টারেস্ট। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 3%, আর ইউবিআই ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 3.50 থেকে 3.75%, উত্তরাক্ষ স্মল ফিনান্স এটা দিচ্ছে 7 থেকে 7.75%, বিজয়া ব্যাঙ্ক দিচ্ছে 2.75 থেকে 3%, আর ইয়েস ব্যাঙ্ক আপ টু 6%, ইয়েস ব্যাঙ্ক 6%। তো এটা এই মুহূর্তে আমি আর রেড কালার করছি না। তো এই ইয়েস ব্যাঙ্ক নিয়ে যখন কিছু করবেন আমি ভাবনা চিন্তা করে এগোতে বলছি, কারণ এখানে ইয়েস ব্যাঙ্ক একটু চাপের মুখে এই মুহূর্তে আছে। আপনাদের ইয়েস ব্যাঙ্কটাকে একটু অ্যাভয়েড করে যাওয়াটা ঠিক কিনা আপনারা একটু ভেবে নেবেন, কারণ ইয়েস ব্যাঙ্ক কদিন আগে পর্যন্ত খুব ঝামেলা পর্যায়ে ছিল। তাহলে আমার এটা বলার কথা হচ্ছে যে আপনি এখানে এটা কি দেখলাম আমরা যে অল ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট, তাহলে এখানে মিনিমাম আপনি কত পাচ্ছেন? এখানে মিনিমাম পাচ্ছেন 2.25% মিনিমাম ইন্টারেস্ট। ম্যাক্সিমাম আপনি কতটা পাচ্ছেন? ম্যাক্সিমাম পাচ্ছেন এখানে 8%। তাহলে 2.25 থেকে 8% পর্যন্ত পাচ্ছেন ইন্টারেস্টটা। তো চলুন আমরা এখানে ইন্টারেস্ট রেটটা লিখি, 2.25 থেকে 8% পর্যন্ত আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন। আর এইখানে আপনি ইন্টারেস্ট কতটা পাচ্ছেন ফিক্সড ডিপোজিট স্কিমে সেটা আমি একটু দেখে নিই, তাহলে পুরো বিষয়টা আপনাদের পক্ষে পরিষ্কার হয়ে যাবে। এখন আপনার এজ, আপনি সিনিয়র সিটিজেনশিপের মধ্যে নেই আমি ধরে নিচ্ছি, তো এইভাবে ধরে নিলে এখানে দেখতে পাচ্ছি 7.25 একটা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক,
এ দিচ্ছে 7.25% এফডি ইন্টারেস্ট রেট একটা নির্দিষ্ট টাইম লিমিটের জন্য। তো 1 বছরের জন্য হলে প্রায় সকলেই কম। তো এদের আইডিএফসির 4% 1 ইয়ারের জন্য দিচ্ছে, বাঁদিকেরগুলো 1 বছরের জন্য। এখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক দিচ্ছে 4.50, আর পিএনবি হাউসিং ফিনান্স দিচ্ছে 7.2, এটাই সব থেকে বেশি। চলুন পিএনবি হাউসিং ফিনান্সকে একটু কালার করে নিই, এটাই মনে হচ্ছে সব থেকে বেশি। এরপর কিছু আছে, হ্যাঁ ডিএইচএফএল আছে, ডিএইচএফএল দিচ্ছে আপনাকে 8.50 টু 9.25, আর কেউ সেরকম উল্লেখযোগ্য না। এরপরে মিনিমাম আছে, ম্যাক্সিমাম সম্ভবত আর নেই। বাঁদিকের ডিজিটগুলোর মধ্যে 8.50 হচ্ছে হাই, এটা হাই। তো তাহলে এটাকে আমরা আর এইভাবে ফরম্যাট রাখছি না, এটাকে চেঞ্জ করে দিই। এটা চেঞ্জ করে দিলাম, সরি, এটা এইটুকুই থাক। এরপরেতে খুঁজে দেখি যে আমাদের মিনিমাম ইন্টারেস্টটা কত আছে। এগুলো তো গেল, এটা গেল ম্যাক্সিমামের কেস। ম্যাক্সিমাম ডিএইচএফএল ব্যাংক 8.50। তাহলে এখানে লিখে রেখে দেওয়াই বেটার, নাহলে মাথার থেকে বেরিয়ে যাবে যে এটা আপনি কত পাচ্ছেন, 8.5 পর্যন্ত আপনি ইন্টারেস্টটা পাচ্ছেন। তো মিনিমামটা দেখি, মিনিমামটা কতটা আছে। মিনিমাম আপনি সব থেকে কম ইন্টারেস্ট রেট 1 ইয়ারের জন্যে সম্ভবত 3, এখানে 2.75, এটা একটা মিনিমাম পাওয়া গেছে। আর একটু দেখে নিই, আরও কম থাকলেও থাকতে পারে হয়তো বা, না আর সেরকম কোনো কম নেই। একটা 2.50 আছে, 2.5, 3.25, তার মানে 2.5। আর এখানে আমরা দেখলাম 2.75, তার মানে 2.5 ইন্টারেস্টটাই সব থেকে লোয়েস্ট যা দেখতে পাওয়া যাচ্ছে এখানে। 2.5 কোন ব্যাংকে একবার দেখে নিই, 2.50 এইচএসবিসি ব্যাংক। সুতরাং এটাকে আমরা একটা ইয়েলো কালার করে দিই, হলুদ চোখ, ঈর্ষার হলুদ চোখ, তার নাম হলো 2.5। তো চলুন আমরা লিখে নিই যে মিনিমাম আমরা 2.5% থেকে 8.5% ইন্টারেস্ট আমরা পেতে পারি এফডি অ্যাকাউন্ট থেকে। তো এটা আসি 2.5। তো তাহলে 2.25 আমি তাহলে মিনিমাম কত পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে, ধরুন আমি এমন একটা ব্যাংকে করেছি, সেখানে 2.25% আমার 10,000 টাকার জন্য একটা ইন্টারেস্ট আসছে, আর এইখানে আসছে 2.5%। তাহলে আমি টোটালি কত পাচ্ছি, এখানে আমি টোটালি যে ইন্টারেস্টটা আমি পাচ্ছি সেটা হলো 4.75%। তাহলে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট থাকলে দেখতে পাচ্ছেন আপনি যখন 2.25% পাচ্ছেন, তো সেখানে আপনি অটো সুইপ অ্যাকাউন্ট থাকলে ব্যাংক যত কম ইন্টারেস্টই দেখ না কেন, অন্য 8-10টা অ্যাকাউন্টের থেকে আপনি 2.5% বেশি ইন্টারেস্ট পাচ্ছেন। এটা একটা সুবিধা বেশি। এটাকে একটু বড় করে দিলে হয়তো বা দেখতে সুবিধা হবে, দেখছি চেষ্টা করে দিচ্ছি একটু বড় করে দিই। হ্যাঁ, আর এইটা হলো 2.25, এটা একটু বড় করে দিই। ওকে, এরপরে যদি এটা গেল মিনিমাম, এটা আপনি মিনিমাম পেতে পারেন, মিনিমাম। এরপরে দেখি আমরা ম্যাক্সিমাম আমাদের কতটা লাভ হতে পারে। ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা যে ডাটাটা পেলাম সেটা হলো কত, 8%। সেটা হলো 8% আমরা পাচ্ছি মিনিমাম ব্যালেন্স থেকে, আর 8.5% পাচ্ছি ফিক্সড ডিপোজিট স্কিম থেকে। তাহলে আমরা পাচ্ছি 16.5%। এটাকে একটু বাড়িয়ে দিই, 16.5% আমি ইন্টারেস্ট পাচ্ছি। সরি, রাউন্ড ফিগারে নিয়ে নিল, একটু ছোটো করে দিই, তাহলে 16.5, আর এটা 8%, এটাকে একটু বাড়িয়ে দিই, সরি এটা বুঝতে সুবিধা হবে। তাহলে যদি এটা অটো সুইপ অ্যাকাউন্ট না হতো তাহলে আপনি ইন্টারেস্ট পেতেন 8%, আর যেহেতু এটা অটো সুইপ অ্যাকাউন্ট সুতরাং আপনি এখানে 16.5% লাভ করতে পারছেন। তাহলে আমরা ব্যাংকে গিয়ে যদি বলি যে আমরা অটো সুইপ অ্যাকাউন্ট খুলব নতুন করে এমন একটা ব্যাংকে, যে ব্যাংকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে সেখানে গিয়ে আমরা প্রথমে গিয়ে জিজ্ঞেস করব যে অটো সুইপ অ্যাকাউন্ট খোলা যাবে কিনা।
যদি অটো সুইপ অ্যাকাউন্ট খোলা না যায় তখন আমরা জিজ্ঞেস করব যে ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট স্কিম ওই ব্যাংকে আছে কিনা। যদি অটো সুইপ না থাকে তাহলে ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট আছে, থাকবেই। আর নয়তো বা কোনো কোনো ব্যাংকে ফ্লেক্সি ফিক্সড ডিপোজিটও আছে, অটো সুইপও রয়েছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। এখন আরেকটু বলে দিই এরই সঙ্গে, যেহেতু ফ্লেক্সি ফিক্সড ডিপোজিটের কথাটা আসলো, হিসেবটা কিন্তু ফ্লেক্সি ফিক্সড ডিপোজিটের মতোই। এখানে কি হলো না, আপনার ওই ব্যাংকে গিয়ে আমরা যদি গিয়ে দেখি যে আমরা একটা ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট স্কিম করব, তো সেক্ষেত্রে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু রয়েছে ওই ব্যাংকে, যে ব্যাংকে অটো সুইপ ফেসিলিটি নেই ধরে নিন। তো এখন ব্যাংক ম্যানেজারকে বললেন অটো সুইপে কনভার্ট করবেন, তো ব্যাংক ম্যানেজার আপনাকে জানিয়ে দিল অটো সুইপ নেই। তখন আপনি বললেন যে আপনি একটা ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট স্কিম করবেন এবং সেটাতে আপনি সেই অ্যাকাউন্টটা খুলবেন। এবার খুলবার পর কি হবে না, ওই অ্যাকাউন্টটা খুলতে গেলে ওটাকে একটা সেভিংস ব্যাংকের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাতে হয়। তো তখন আপনি এই ফিক্সড ডিপোজিট স্কিমটাকে এই আপনার যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে এর সঙ্গে লিঙ্ক আপ করিয়ে দেবেন। লিঙ্ক আপ করিয়ে দিলে কি হবে যে আপনি মিনিমাম ব্যালেন্সের ওপরে যদি কিছুটা টাকা থাকে, আপনার ওই ব্যাংকে ধরুন কত আছে, 50,000 টাকা আছে এবং মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় 10,000 টাকা, তাহলে এখন আমি ফিক্সড ডিপোজিটটা খুলবার সময় আপনি কি করবেন, উইথ ইনস্ট্রাকশন, মানে অটো সুইপ অ্যাকাউন্ট ব্যাংকের ম্যানেজার অটোমেটিক্যালি আপনার পারমিশন ছাড়াই, যেহেতু আপনি একবার বন্ডে সই করে দিচ্ছেন, সুতরাং অটোমেটিক্যালি 40,000 টাকা আপনার ফিক্সড ডিপোজিট হয়ে যাচ্ছে। ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট যদি খুলতে হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক বারেতেই আপনি যখনই টাকা জমা দেবেন, আপনি ইচ্ছে করলে 10,000 জমা রেখে 40,000 সরাতে পারেন, আদারওয়াইজ আপনার টোটাল এই 50,000ই সেভিংস অ্যাকাউন্টেই থেকে যাবে। এবার এটা আপনি কীভাবে করতে পারেন, ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বলে করতে পারেন যে আমার 10,000 রেখে দিয়ে ফ্লেক্সিতে 40,000 সরিয়ে দিন, অথবা আপনি কিছু বলারই দরকার নেই, 50-50-এর মতো রয়ে গেল, আপনার 10,000 মিনিমাম ব্যালেন্স হলো, এই 50 থেকে আপনি 40,000 খরচা করলেন ইচ্ছে খুশি। আর যদি ফ্লেক্সিতেও বলেন যে না আমি এখানে উইথড্র করবো 20,000 টাকা, আপনি করতে পারেন এবং যেভাবে কাটা হয়ে আগের মতো আসছিল ইন্টারেস্টগুলো সেইভাবেই একই রকমভাবে এসে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে অটো ইনস্ট্রাকশানে যাবে না, এটা প্রত্যেক বারের ক্ষেত্রে আইদার আপনাকে ব্যাংক ম্যানেজারকে গিয়ে বলতে হবে, দ্বিতীয় আপনি কাস্টমার কেয়ারে ফোন করে অ্যাকাউন্ট নাম্বার বলে আপনি কনভিন্স করিয়ে এটা করাতে পারেন, তৃতীয় আপনি আপনার নেট ব্যাংকিং যদি থেকে থাকে তাহলে নেট ব্যাংকিং থেকে সরাসরি অনলাইনে আপনি এটা ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি আপনার স্মার্টফোনের যে ওই ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ওই অ্যাপ্লিকেশন থেকেও আপনি এই ফ্লেক্সি ডিপোজিট স্কিমে ট্রান্সফার করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটাতে ওই ডিপোজিট স্কিমটাকে সেভিংস ব্যাংকের সঙ্গে আরেকবার আপনাকে অ্যাড করে নিতে হবে নিজে নিজে, আর নিজে না পারলে আপনি ম্যানেজারের হেল্প নিয়ে ওটা অ্যাড করে নেবেন। আর যদি নেট ব্যাংকিং ফেসিলিটি থাকে তাহলে তো আপনি নিজে নিজে এটা করে নিতে পারছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অটো সুইপ অ্যাকাউন্ট বা ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট স্কিম, ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট স্কিম, এই দুটোই কিন্তু প্রায় একই, শুধুমাত্র ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট স্কিম আপনার ইচ্ছার ওপরে ডিপেন্ড করে মিনিমাম ব্যালেন্সের বাড়তি টাকাটা ফিক্সড ডিপোজিটে যাচ্ছে, আর অটো সুইপ অ্যাকাউন্টে আপনার কনসেন্ট নেবার কোনো দরকার নেই, অটোমেটিক্যালি টাকাটা ফিক্সড ডিপোজিট স্কিমে চলে যাচ্ছে এবং ইন্টারেস্ট যেভাবে আপনি অটো সুইপ অ্যাকাউন্টেও পান ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট স্কিমেও সেম পাবেন। এখন একটু দেখে নিই যে কোন কোন ব্যাংকে আপনি অটো সুইপ অ্যাকাউন্টের ফেসিলিটি পাবেন। ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট আমি বললামই প্রায় সব ব্যাংকেই রয়েছে, যে ব্যাংকে নেই সেই ব্যাংকে অটো সুইপ অ্যাকাউন্ট আছে ম্যাক্সিমাম, আবার যে ব্যাংকে অটো সুইপ অ্যাকাউন্ট আছে তাদেরও আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট স্কিমও রয়েছে। সুতরাং আপনার যে কোনো একটা চুজ করে নেবার মতো স্বাধীনতা রইল। এবার আপনি শুধুমাত্র দেখে নিন যে মেন কোন ব্যাংকগুলোতে আপনি অটো সুইপ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এইখানে আমি একটা চার্ট করে রেখেছি, বড় করে এখানে লেখা আছে। আপনি অ্যাক্সিস ব্যাংকে যদি যান তাহলে আপনি বলবেন যে এনক্যাশ 24 স্কিম সেভিংস অ্যাকাউন্টটা খুলবেন। ইউনিয়ন ব্যাংকে যদি যান
তাহলে বলবেন ইউনিয়ন ফ্লেক্সি ডিপোজিট অ্যাকাউন্ট খুলবেন। এইচডিএফসিতে গেলে সুইপ ইন ফেসিলিটি বলবেন, যে সুইপ ইন ফেসিলিটি মানে ওই সুইপ অ্যাকাউন্টের নাম হলো সুইপ ইন ফেসিলিটি। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি যান সেখানে বলবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিওআই সেভিং প্লাস স্কিম। ওরিয়েন্টে গেলে বলবেন ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট স্কিম। ভিডিওটা পুরো দেখলে আস্তে আস্তে থামিয়ে থামিয়ে দেখে নেবেন যে ব্যাঙ্কটা আপনার মার্কেটে অ্যাভেলেবল রয়েছে সেই ব্যাঙ্কে আমি পুরো লিস্টটা দিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা একটু ভিডিওটাকে থামিয়ে যে ব্যাঙ্কটা অ্যাভেলেবল রয়েছে আপনার ওখানে, বা আপনি যে ব্যাঙ্কে করতে ইচ্ছে করছেন সেই ব্যাঙ্কের ওই অটো সুইপ অ্যাকাউন্টের নাম কি সেই নামটা আপনি পার্টিকুলার লিখে নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে গিয়ে কথা বলবেন। তাহলে অ্যাক্সিস হলে এনক্যাশ, ইউনিয়ন হলে ইউনিয়ন ফ্লেক্সি ডিপোজিট, এইচডিএফসি হলে সুইপ ইন ফেসিলিটি, বিওআই হলে বিওআই সেভিং প্লাস স্কিম, ওরিয়েন্ট হলে ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট স্কিম, এসবিআই হলে মাল্টি অপশন ডিপোজিট স্কিম, এলাহাবাদ ব্যাঙ্ক হলে ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট, কোটাক হলে সুইপ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইসিআইসিআই হলে মানি মাল্টিপ্লায়ার অ্যাকাউন্ট, আর মহারাষ্ট্র হলে মিক্সি ডিপোজিট স্কিম, এবং ইউবিআই ব্যাঙ্কে গিয়ে বলবেন বোনাঞ্জা সেভিং স্কিম। এইগুলো আপনি করবেন। তো এখন আরেকটা কথা আপনাদেরকে এর পরেতে বলে দিই। কথাটা হলো ট্যাক্স। অটো সুইপ অ্যাকাউন্টে ট্যাক্সের ব্যাপারে কি বলা যাবে? ইনকাম ট্যাক্স, মানে ইন্টারেস্ট ইনকাম ফ্রম ফিক্সড ডিপোজিট। আমরা জানি যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 10,000 টাকার উপর ইন্টারেস্ট না হলে আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়বেন না, কিন্তু ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি যদি ফিক্সড ডিপোজিটের কোনো একটা কার্ড করেন তাহলে ইন্টারেস্টটা কিন্তু আপনার ট্যাক্সেবল হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এখানে কি বলেছে একটু দেখে নিই। দি অটো সুইপ ফিচার অলসো মিনস ডিফারেন্ট ইন্টারেস্টস আর্নড হুইচ ম্যাটার্স ফর ট্যাক্সেশন। তার মানে এটা কিন্তু ট্যাক্সের আওতার মধ্যেই পড়ছে। সো ওয়ান নিডস টু রিকনসাইল অ্যাকাউন্টস টু বি শিওর দ্যাট interests have been paid correctly and all auto sweeps are rightly accounted for. The bank account statement can be complicated. মানে এইখানে কিন্তু আপনাকে যখন ইনকাম ট্যাক্সটা দেবেন তখন ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে গিয়ে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা ইয়ারের শেষে নিয়ে নেবেন, না হলে কিন্তু এখানে আপনি নিজে হিসেব রাখতে পারবেন না যে কত কত ইন্টারেস্ট। কখনো দেখবেন 10 টাকা ইন্টারেস্ট এসে জমা হয়েছে, কখনো 12 টাকা ইন্টারেস্ট এসে জমা হয়েছে, কখনো 200 টাকা ইন্টারেস্ট এসে জমা হয়েছে। এরকম ভ্যারাইটিস টাইমে ভ্যারাইটিস ইন্টারেস্ট এসে জমা হবে, কারণ আপনি তো স্টেপ ওয়াইজ ওইগুলো টাকা জমা করতে থাকবেন এবং ওটা অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিট স্কিমে চলে যাবে। পরে ইন্টারেস্ট যেটা হবে সেটা আপনাকে ওরা রিটার্ন করে দেবে। তো সেক্ষেত্রে ইন্টারেস্টটা কিন্তু ট্যাক্সেবল হবে এবং সেই ট্যাক্সেবল ইন্টারেস্টটা কিন্তু আপনাকে ঠিকভাবে কাউন্ট করতে হবে ইনকাম ট্যাক্সের যখন আপনি পেড করবেন। তো সেই হিসাবে 1 ইয়ারের জন্য ব্যাংক থেকে আপনি স্টেটমেন্টটা একটা কমপ্লিট স্টেটমেন্ট নিয়ে নেবেন যে কত কত আপনার ওই অটো সুইপ অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট কাটা হয়েছে। তাহলে এটা কিন্তু ট্যাক্স ফ্রি নয়। এবারে কী বলেছে, দেয়ার ইজ ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কখন আছে? আমি যেটা বলছিলাম যে 10,000 পর্যন্ত আন্ডার সেকশন 80 টিটি এতে ছাড় দেওয়া আছে। 10,000 পর্যন্ত যদি আপনার ইন্টারেস্ট হয় তাহলে 80 টিটি এতে গভর্নমেন্ট আপনাকে ছাড় দিয়ে দিয়েছে, কোনো ইনকাম ট্যাক্স লাগছে না। আওয়ার আর্টিকেল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডু ইউ নো হাউ ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড অ্যান্ড মোর এক্সপ্লেন্স ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ডিটেল। আওয়ার আর্টিকেল ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাক্স 80 টিটিএ এক্সপ্লেন 80 টিটিএ ইন ডিটেল। সো ছেড়ে দিন, এখানে তেমন কিছু লেখা নেই। Interest income from fixed deposit, the interest income from sweep in accounts is taxable as per income tax slab। একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে ট্যাক্সেবল অ্যাজ পার ইনকাম ট্যাক্স স্ল্যাব। এটা একদম মাথায় রাখতে হবে যে সুইপ ইন অ্যাকাউন্টসে যে ইনকামটা আপনার হবে সেটা কিন্তু একদম ট্যাক্সেবল হয়ে যাচ্ছে। টিডিএস অ্যাট দি রেট অফ 10% ইজ ডিডাক্টেড। এখানে বলে দিচ্ছে ফিক্সড ডিপোজিট ইন এ ইয়ার ইজ মোর দ্যান 10,000, TDS 10% ইজ ডিডাক্টেড, এটা বলে দিয়েছে। তো এটা আপনার যে ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন তার মাথা ব্যথা কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে একটা জিনিস আপনাকে আমার যেটুকু জানিয়ে দেওয়ার, ইফ ইউ হ্যাভ ইনকাম অফ অ্যাবাভ 10 লাখ ইউ ফল ইন 30% ট্যাক্স ব্র্যাকেট। আওয়ার আর্টিকেল ফিক্সড ডিপোজিট অ্যান্ড ট্যাক্স এক্সপ্লেন ফিক্সড ডিপোজিট ইন ডিটেলস।
মানে যদি 10 লাখের উপরে আপনার ইনকাম হয়ে যায়, মানে আপনি 30% ট্যাক্স ব্র্যাকেটের ভেতরে চলে গেছেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারিটা তো ওখানেই এসে হয়তো বা জমা হবে। তাহলে সেক্ষেত্রে একটু দেখে কিন্তু আপনি ইনকাম ট্যাক্সটা ফাইল করবেন। সেক্ষেত্রে ওইটা একটু কমপ্লিকেটেড, তো কমপ্লিকেশনের কিচ্ছু নেই। আমি আপনাদেরকে বলছি, আপনি ব্যাংক ম্যানেজারের কাছে যাবেন এবং সেখান থেকে একটা টোটাল স্টেটমেন্ট 1 ইয়ারে নিয়ে নেবেন। ওই স্টেটমেন্টের মধ্যে যে যে জায়গায় আপনার যত যত ইন্টারেস্ট রয়েছে একটা কাগজে লিখবেন, কাগজে লিখে টোটাল যোগ করবেন, যোগ করবার পর 10,000 মাইনাস করবেন, মাইনাস করবার পর বাকি যেটা থাকবে সেটা টোটাল ইনকামের সঙ্গে জুড়ে দেবেন। জুড়ে দেওয়ার পর আপনার যা যা স্ল্যাবে বেরিয়ে আসবে বাকিটা আপনার ট্যাক্স কনসালটেন্ট বুঝে নেবে। অথবা যখন আমি ইনকাম ট্যাক্সের ফাইল কী করে করবেন সেটা নিয়ে ভিডিও বানাবো, তখন আপনাদেরকে ডিটেলস সেই বিষয়ে বলে দেবো। তাহলে যদি অটো সুইপ অ্যাকাউন্ট করি, এখানে আমাদের সুবিধাটা কি দাঁড়ালো? ইনকাম ট্যাক্সের প্রায় সেরকম কোনো সুবিধা দাঁড়াচ্ছে না, মানে ইনকাম ট্যাক্স ছাড় আমরা পাচ্ছি না। কিন্তু যেটা আমরা পাচ্ছি যে ফিক্সড ডিপোজিট স্কিমে টাকার লিকুইডিটি যেটা ছিল না, এক্ষেত্রে কিন্তু আমার টাকার লিকুইডিটিটা থাকলো। ধরুন টোটাল ফিক্সড ডিপোজিট আপনার আছে 3 লক্ষ টাকা। এখন ওই 3 লক্ষ টাকা 3 বছরের জন্য যদি আপনি সেভ করে দিয়ে এসে থাকেন, তাহলে 3 বছরের আগে ওই 3 লক্ষ টাকায় আপনি হাত দিতে পারবেন না। আপনাকে যে টাকাটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে আছে সেটা দিয়েই চালাতে হবে। আর যদি আপনি ওই ফিক্সড ডিপোজিটটা ভাঙিয়ে নেন, তাহলে ইমম্যাচিওর কন্ডিশনে ভাঙানোর জন্য ড্যামারেজ ফিজটাও আপনার লাগবে, এবং আপনি যে টাকাটা রিটার্ন পাবেন বলে এক্সপেক্ট করেছিলেন সেই টাকাটা অবশ্যই পাবেন না। সেক্ষেত্রে এইটা অটো সুইপ অ্যাকাউন্টের ক্ষেত্রে খুব সুবিধে। টোটাল টাকাটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা আছে প্লাস ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে যা আছে পুরোটাই আপনি লিকুইড হিসাবে ইউজ করতে পারবেন। আবার ইন্টারেস্টটাও পাবেন কিন্তু মানে ফিক্সড ডিপোজিটের রেটে, আর সেভিংস ব্যাংকের মিনিমাম ব্যালেন্স মেনটেন করলে বা মেনটেন করলে যতটা আপনি পান সেটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের রেটে আপনি পাবেন। তো এই হিসাবে আপনি বাড়তি টোটাল সুদটা পেতে পারেন। এই হলো টোটাল ফান্ডা। তো এখানে আরেকটু বলে দিই, যে যদি আপনি মনে করুন ব্যাংকে গিয়ে এত ফেসিলিটি আছে দেখে আপনি এখানে একটা অটো সুইপ সেভিংস অ্যাকাউন্ট খুললেন, আর এটা লিকুইডিটি আছে বলে আপনি করতে শুরু করলেন কি, এটাকে একটু বড় করে আপনাদের দেখায়, যে লো অন রিটার্নস অ্যান্ড অটো সুইপ সেভিংস অ্যাকাউন্ট মে গিভ রিটার্নস দ্যাট আর লোয়ার দ্যান রেগুলার সেভিংস অ্যাকাউন্টস। রেগুলার সেভিংস অ্যাকাউন্টে আপনার যে রিটার্নটা হচ্ছিল তার থেকেও রিটার্নটা কিন্তু কমে যাবে যদি আপনি এই যে এখানে চার্টটা দেওয়া আছে না, এই চার্টের মতো করে যদি আপনি মেনটেন করতে থাকেন পুরো ব্যাপারটা। তো এক্ষেত্রে আমি বলি যে কি বিষয়টা দেওয়া আছে এখানে, এটা তারিখ দেওয়া আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স দেওয়া আছে, এফডি কত টাকার হয়েছে দেওয়া আছে, আপনি উইথড্রল কত করেছেন এবং কোন তারিখে করেছেন সেটা দেওয়া আছে। এর গল্পটা আপনাদেরকে বলি যে কি হয়েছে ব্যাপারটা। 1 জানুয়ারি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল 25,000 টাকা, মিনিমাম ব্যালেন্স 5,000 মেনটেন করার পর এফডিতে চলে গেছে অটো সুইপ হয়ে 20,000 টাকা, খুব ভালো কথা। এরপর 12 জুন আপনি আসলেন বা এটিএমে গেলেন বা চেক ইস্যু করলেন, তুলে নিলেন 40,000 টাকা। এবার এফডি রেট আপনি কত পাচ্ছেন সেক্ষেত্রে 2.50, এটা সম্ভবত ওরিয়েন্ট ব্যাংকের একটা হিসেব। তো যাই হোক, যে ব্যাংকেরই হোক, এফডির রেটটা আপনি 2.50 হিসেবে পাবেন। আর নাম্বার অফ ডেজ মানি ওয়াজ ইন এফডি কতদিন ছিল না, 12 দিন ছিল। 1 জানুয়ারি থেকে 12 তারিখ পর্যন্ত 12 দিন ছিল। 12 দিনের জন্য আপনি 2.50% ইন্টারেস্ট পেয়ে গেলেন। আপনি ইন্টারেস্ট আর্ন করলেন কত, 12 টাকা 33 পয়সা। এরকম 12 টাকা 33 পয়সা, 15 টাকা আমি বলছিলাম, 20 টাকা 22 টাকা এরকম করে ইন্টারেস্ট আপনার এসে ঢুকতে শুরু করবে। আপনি এদিকে যত উইথড্র করবেন এদিকে আপনার খুচখুচ করে ইন্টারেস্ট এসে ঢুকতে শুরু করবে। ওই যে টাকাটা ওখানে খেটেছে ওই টাকাটা কিন্তু আপনার এসবিতে পড়বে, এবং এটা যোগ করে যখনই 100 টাকার উপরে চলে যাবে তখন আবার আপনার মিনিমাম ব্যালেন্স থেকে মাইনাস হয়ে গিয়ে আবার এফডি স্কিমেতে বাড়তি টাকাটা ঢুকে যাবে। এইভাবে যায়। তো ঠিক আছে, এরপরে আপনি আবার 25 তারিখে আসলেন, 25 জানুয়ারি এসে আবার 5,000 টাকা তুলে নিলেন। তাহলে কতদিন থাকলো এটা, 25 দিন থাকলো। কত ইন্টারেস্ট পাবেন, 25 দিন থাকলে আপনি 3.25% ইন্টারেস্ট পাচ্ছেন। কারণ এদের ইন্টারেস্ট রেটটা 3.25%ই, মানে 21 দিনের বেশি যদি হয়ে যায় টাকাটা জমা থাকে তাহলে আপনি 3.25% ইন্টারেস্টটা পেতে পারেন। তো 25 দিন হয়ে গেছে, 21 দিনের বেশি হয়ে গেছে 25 দিন, তো 3.25% আপনি পাচ্ছেন, 15 টাকা 33 পয়সা আপনি ইন্টারেস্ট পেয়েছেন, খুব ভালো কথা। এরপরে আপনার এখন তাহলে দাঁড়িয়ে গেল কি অবস্থা হয়ে গেল না, আপনার এখানে টোটালটা তো কমে গেল। এখানে 40 কোত্থেকে পেলেন, এখানে 40 আপনি পেলেন, এখানে 40 কোত্থেকে পেলেন না, আপনি 40 পেলেন। এখানে কত ছিল টোটাল, আপনার 45,000 টাকা রয়েছে। তো টোটাল 45,000 থেকে 40,000 আপনি তুলে নিয়েছিলেন আগে, তারপরে আপনার 5,000 পড়েছিল। তাহলে আপনার
টোটাল মিনিমাম ব্যালেন্সে পড়েছিল যেটুকু থাকার দরকার সেইটুকুই 5,000, এখন মিনিমাম ব্যালেন্সটুকু আপনার চলে গেল। এরপরে কি করলেন, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আসলেন, আবার 25,000 টাকা, মানে আপনার স্যালারি ধরুন 25,000 টাকা, 3রা ফেব্রুয়ারি 25,000 টাকা এসে ডিপোজিট হয়ে গেল। ডিপোজিট হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো না, 5,000 টাকা ওই ইন্টারেস্টে ওখানে মিনিমাম ব্যালেন্স রয়ে গেল, আর 20,000 টাকা আপনার ওখানে গিয়ে ট্রান্সফার হয়ে গেল, কোথায় না এফডিতে। এরপর এটা জমা পড়ে যাওয়ার পর 16 তারিখে আপনি আবার আসলেন, 3 তারিখের পর 16 তারিখে আসলেন, আপনার এখন অ্যাকাউন্টে টোটাল আছে 45,000 টাকা এবং 35,000 টাকা আপনি তুলে নিলেন। 35,000 টাকা তুলে নেওয়ার পর 35,000 টাকা তুলে নিলে এই 45 থেকে 35 মানে আপনার আর 10,000 টাকা পড়ে আছে। এখন এইটা কতদিন খেটেছে, 16 দিন খেটেছে। তো 16 দিন খাটার পরে 16 দিনেতেও এরা 3.25% ইন্টারেস্ট দিচ্ছে। জেনারেলি দেয় না, 21 দিনের কম হলে দেয় না 3.25% ইন্টারেস্ট। তো যাই হোক এরা দেখিয়েছে, তো 16 ডেজের জন্য আপনি 3.2% একটা 25% ইন্টারেস্ট পেয়েছেন, এবং সেটা হচ্ছে কত না 14 টাকা 25 পয়সা। এই 14 টাকা 25 পয়সা আপনার লাভ হলো। এখন রয়ে গেছে আপনার 10,000 টাকা, আপনি 10,000 টাকাও তুলে নিলেন, তুলে নিয়ে আপনি ফাঁকা করে দিলেন। ফাঁকা করে দেওয়ার পর 2.26%। এখানে এই যে ফাঁকা করে দেওয়ার ব্যাপারটা আসছে, এখানে মিনিমাম ব্যালেন্সের গল্পটা মনে হচ্ছে নেই। এটা এমন একটা সেভিংস অ্যাকাউন্ট, আপনাকে আমি দেখিয়েছিলাম যে এই যে ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে খুলেছেন, তো এখানে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে কত না 0। যেহেতু এখানে সেভিংস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স 0 মেনটেন করতে হচ্ছে, তো সেক্ষেত্রে ওরকম হয় না। তবে এটার সঙ্গে কোয়েনসাইড করছে না, যদি ওখানে 3.25% ইন্টারেস্ট কাদের আছে, তাদের 0 ব্যালেন্স আছে কি না সেটা একটু এই চার্টটা দেখে নিলেই হবে। তো ওরা একটা টেন্টেটিভ একটা ভ্যালু আপনাকে বোঝানোর জন্যে দিয়েছে, তো আমি সেখান থেকে এই ডাটাটা কালেকশন করেছি, এত খুঁজে লাভ নেই। তো যাই হোক মোটামুটি গল্পটা আমরা ধরে নিচ্ছি যে এক্ষেত্রে এমন একটা ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে যেখানে মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স 0 মেনটেন করতে হচ্ছে, এবং সেখানে আমার স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, মাসে মাসে 25,000 করে এসে জমা হয়, এবং আমি যেহেতু এটা স্যালারি অ্যাকাউন্ট সুতরাং আমি এটাকে 0 ব্যালেন্স করে ফেলি। খুব মজার জিনিস, স্যালারি অ্যাকাউন্ট 0 ব্যালেন্স করে দেওয়া যায়। আপনি যে কোনো একটা সেভিংস অ্যাকাউন্টকে যদি স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করে দেন, তাহলে কিন্তু আপনি পুরো টাকাটা তুলে খরচা করে দিতে পারবেন, সে এফডিতেই থাকুক, আর সেটা যদি আবার অটো সুইপ হয় তাহলে এফডিতেই থাক আর মিনিমাম ব্যালেন্সেই পড়ে থাক, মানে সেভিংসেই থাক, আপনি যে কোনো জায়গার থেকে তুলে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি টোটাল 45,000ই পুরো তুলে নিচ্ছেন। তারপরে দেখুন 28শে ফেব্রুয়ারি এসে আবার 10,000 তুলে নিয়েছেন, আবার আপনি একটা ইন্টারেস্ট পেয়েছেন। তো এক্ষেত্রে মার্চে আবার টাকা জমা হয়েছে, আবার আপনার 20,000 এফডিতে গেছে, আবার আপনি 30 তুলেছেন, 15 তুলেছেন, ওই মার্চের ভেতরে আপনি তার ইন্টারেস্ট পেয়ে গেছেন। ঠিক আছে, খুব ভালো কথা। এখন এখানে বলছি ইন্টারেস্ট অন রেগুলার সেভিংস অ্যাকাউন্ট অ্যাজিউম টু বি 4% পার অ্যানাম, মানে 4% ইন্টারেস্ট ধরে নেওয়া হতো যদি এটা রেগুলার ইন্টারেস্টে পড়ে থাকতো। তাহলে ইন্টারেস্ট আর্ন ফ্রম এফডি, এটা কত, এফডির থেকে আপনি কত পেয়েছেন না 98 টাকা। ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট 104 টাকা 11, তাহলে আপনি কত পেয়েছেন 202 টাকা 11 পয়সা। আর যদি আপনার রেগুলারে পড়ে থাকতো এমনি, তাহলে আপনি 4%-এ পেতেন। মানে এইগুলো সব যোগ করে আপনার যা হয়েছে তাতে করে আপনি ইন্টারেস্ট এফডির থেকে পেয়েছেন মাত্র 98 টাকা, এই যে এগুলো যা পেয়েছেন সব 98 টাকা। আর ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট এটার থেকে 104 টাকা 11 পয়সা পেয়েছেন। সাকুল্যে আপনার সারা বছরে লাভ হয়েছে কত, 200, মানে ওই 3 মাসে লাভ হয়েছে কত না 202 টাকা 11 পয়সা। এটা 3 মাসের হিসেব দেখিয়েছে, তো 3 মাসে আপনি পেয়েছেন 202 টাকা 11 পয়সা। তাহলে আপনি সারা বছরে এটাকে 4 দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাবেন সারা বছরে কত পেতে পারেন। তো এখানে আমি করে দেখিয়ে দিচ্ছি, এটা কত 202.11 ইন্টু 4, সরি করে গেল 808 টাকা 44 পয়সা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। কিন্তু যদি আপনার এখানে 4% ইন্টারেস্টে পড়ে থাকতো তাহলে আপনি কত পেতেন, তাহলে সেক্ষেত্রে আপনার টোটালটা হতো ইকুয়াল টু, আপনি 4% ইন্টারেস্টে পাচ্ছেন 232 টাকা 33 পয়সা ওই 3 মাসের জন্য, তাহলে 232.33 ইন্টু 4, মানে 12 মাসে পেতেন 929 টাকা 32 পয়সা। তাহলে আপনার কি দাঁড়িয়ে গেল, যেখানে আপনার একটা লস হয়ে গেল 808 টাকা 44 পয়সা আপনি পেয়েছেন হাতে সারা বছরের জন্য এইভাবে লেনদেন করে। 0 ব্যালেন্সের অ্যাকাউন্টকে 0 করে দেওয়ার পর আপনি টাকা লিকুইডিটি পেয়েছেন, আপনার ফিক্সড ডিপোজিটও গেছে, আপনার একটু লস হয়েছে।
আর এখানে আপনার লাভ হতো কত, আপনি যদি রেগুলার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে রাখতেন তাহলে 929 টাকা 32 পয়সা আপনি পেতেন। ওই 21-22 টাকার মতো, 121-22 টাকার মতো আপনার একটু লস যাচ্ছে। তো এই লসটা গেলেও আপনি যদি এইভাবে পুরোটাকে জিরো না করে দিয়ে কিছুটা যদি মেনটেন করেন, তাহলে এর থেকে কিন্তু বেশি ইন্টারেস্ট পাবেন, মানে 808-এর পরিমাণটা তখন কিন্তু বেড়ে যাবে অনেক এই 929-এর থেকে। কিন্তু যদি এইভাবে ডিল করতে থাকেন এবং এইভাবে আপনার ধরুন 25,000 টাকা স্যালারি, আপনার 25,000 টাকাই বেরিয়ে যায়, আপনার 25,000 টাকা স্যালারি 25,000 টাকাই মাসে খরচ হয়ে যায় যদি হয়, তাহলে কিন্তু আমার সাজেশন হলো তাহলে অটো সুইপ অ্যাকাউন্টের মধ্যে যাবেন না। কারণ মাসেই যদি আপনার 45,000 টাকা আপনি তুলে নেন প্রত্যেক মাসে যেভাবে এরা দেখিয়েছে, তাহলে কিন্তু আপনি টোটালি লস করবেন। মানে এখানে পরিষ্কারই বলে দিচ্ছে যে ঘন ঘন যদি আপনি তুলতে থাকেন টাকাটা, তাহলে অটো সুইপ অ্যাকাউন্ট করে কিন্তু কোনো লাভ নেই। কারণ এফডিটা মিনিমাম 3 মাস 4 মাস 5 মাস যদি না খাটে, তাহলে তার ইন্টারেস্টটা কিন্তু সেই অর্থে বাড়বে না। তো এটা একটু খেয়াল করে নেবেন, যেরকম আপনার প্রয়োজন সেই প্রয়োজন অনুপাতে আপনি পুরো ব্যাপারটাকে হিসেব করে নিয়ে কাজটা করবেন। তো তাহলে এতক্ষণ ধরে, আর যদি হ্যাঁ এখানে একটা বলে দিই যে এখানে একটা এফডি ইন্টারেস্ট ক্যালকুলেটর আমি আপনাদেরকে ফর্মুলা আপনাদেরকে বলে দিচ্ছি, খুব নর্মাল সিম্পল ফর্মুলা, আপনারা ছোটোবেলায় করেছেন অঙ্ক। তো এক্ষেত্রে এফডি ইন্টারেস্ট ক্যালকুলেটর ফর্মুলা যেটা, এ হলো ম্যাচিউরড অ্যামাউন্ট, মানে আমরা জানি সুদ আর আসলে মিলিয়ে দাঁড়াচ্ছে কত না এ। ব্যাংকে যেটা টাকা রেখেছি সেটা কত, প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটাকে আমি বলছি পি। আর আমি এখানে এই যে পি প্রিন্সিপাল অ্যামাউন্ট, এরপরে আমি ইন্টারেস্ট পাচ্ছি, ইন্টারেস্ট আই পাচ্ছি, ইন্টারেস্ট আর্ন করছি আই, তাহলে আয়ের সঙ্গে পি যোগ করে গিয়ে কত হচ্ছে না এ, অথবা আই ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস পি, অথবা এ ইকুয়াল টু পি প্লাস আই, যেভাবে খুশি আপনি লিখতে পারেন। তো সেক্ষেত্রে আমি সবার আগে আই কতটা ক্যালকুলেট করে নেব। তো আই কতটা ক্যালকুলেট করে নিলে যেটা নর্মাল হিসেবে আসে সেটা ওই একই। এক্ষেত্রে কি করেছে, টোটাল এটাকে একবারে ডিরেক্ট বের করে নিয়েছে। ম্যাচিউরিটি অ্যামাউন্টটা আপনার কত হয় না, প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু 1 প্লাস আর বাই এন। আর হলো রেট অফ ইন্টারেস্ট আর এন হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনার যে 12 মাস টাকাটা খাটছে, এই 12 মাস টাকাটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে খাটবে, সিম্পল ইন্টারেস্টে নয়। সুতরাং এখানে ফর্মুলাটা কিন্তু সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাই হবে। তো তাহলে এটা কি হবে, 1 প্লাস আর বাই এন, মানে রেট অফ ইন্টারেস্ট বাই কম্পাউন্ড ইন্টারেস্ট ফ্রিকোয়েন্সি, মানে কতবার খেটেছে আর কি, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 12 মাস ক মাস খেটেছে, তার ফ্রিকোয়েন্সিটা কত এনের ভ্যালুটার উপর। এটা মাস না হয়ে বছর হলে আপনার অনেক বেড়ে যাবে। আর টু দি পাওয়ার এন বললে আমি মাস না হয়ে বছর হলে বাড়বে, আর যদি মাস হয় তাহলে এটা আবার কমে যাবে, তাহলে 1-12 2-12 4-12 6-12 এরকম হয়ে যাবে। তো ইনটু টি মানে সময়, কতটা সময় ধরে আপনার ওই টোটাল টাকাটা খাটছে। যদি 1 বছর হয় তাহলে 1, যদি 2 বছর হয় তাহলে 2, যদি 3 বছর হয় তাহলে 3, এরকম। আর কারণ এই রেট অফ ইন্টারেস্টটা কিন্তু পার অ্যানাম, কারণ রেট অফ ইন্টারেস্টটা ইয়ারলি ক্যালকুলেট করা হয়। এখন যদি আপনার এইটা মাসে চলে যায়, মানে এই কম্পাউন্ড ইন্টারেস্ট ফ্রিকোয়েন্সিটা যদি মাসে হয়ে যায়, তখন এক্ষেত্রে কিন্তু ওই 12-র ভেলকিটা এসে গিয়ে আপনার অ্যামাউন্টটাকে অত্যন্ত পরিমাণে কমিয়ে দেয়। এইটা হচ্ছে মোটামুটি ফর্মুলা। তাহলে কি জানলাম, প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু 1 প্লাস rate of interest by compound interest frequency to the power compound interest frequency to the power compound interest frequency into time। এইটা হলো গিয়ে আপনার টোটাল ম্যাচিউরড অ্যামাউন্ট। আপনি যে কোনো সময় যে কোনো ব্যাংকে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা ধরে নিয়ে আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন। কিন্তু বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যায় কখন, যে প্রত্যেক মাসে মাসে যখন টাকাটা জমা পড়তে থাকে তাহলে সেটা কত হবে। এটার একটা হিসেব রয়েছে, এটা একটুকু জাস্ট বলে দিই আমি, যে যদি আপনারা বাড়িতে করতে চান তাহলে করতে পারেন। ধরুন জানুয়ারি মাসে 10,000 টাকা জমা হয়েছে এবং 10,000 টাকা আপনার 12 মাস খাটছে, আপনি তুলছেন না, আমি ধরে নিচ্ছি। তো 10,000 টাকা আপনার 12 মাস খাটছে, তাহলে 12 মাস খাটলে 10,000 টাকার 12 মাসের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। আবার পরের মাসে আবার 10,000 জমা পড়েছে, তাহলে সেই 10,000 আপনি তুলছেন না, তাহলে সেটা ফেব্রুয়ারি মাসে জমা পড়েছে, তাহলে এটা 11 মাসের জন্য খাটবে। তারপর একটা 10 মাসের জন্য খাটবে, মার্চে যেটা জমা পড়েছে। তারপরে এপ্রিলে যেটা, সেটা 9 মাসের জন্য খাটবে। এইভাবে 9 মাসে 8 মাসের জন্য খাটবে। এইভাবে টোটাল 12 মাসের হিসাবে কাউন্টটা হবে। এবং গিয়ে দেখা যাবে ডিসেম্বর মাসে যেটা আপনার জমা পড়ছে সেটা 21 দিনের আগে জমা পড়েছে কিনা, 21 দিনের চেয়ে কম হচ্ছে কিনা, তাও ওটা দিনের ইন্টারেস্টে কাউন্ট হবে আর কি। এই হলো গিয়ে টোটাল এফডি ইন্টারেস্ট ক্যালকুলেশনের ব্যাপার। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন এবং এটা আশা করি আমি যা বলতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তবুও আমি টোটাল ব্যাপারটাকে একটু
সাম আপ করে দিই যে আমি দুটো অ্যাকাউন্টের কথা বললাম, একটা হলো অটো সুইপ অ্যাকাউন্ট, এটার বেশ কিছু ফেসিলিটি রয়েছে। সেটা ফেসিলিটি হলো কি, যে একই সঙ্গে আপনার টাকাটা লিকুইড থাকবে, আপনি ইচ্ছামতো তুলে খরচ করতে পারবেন, তার থেকে ইন্টারেস্ট পাবেন, এবং যদি সেটা না খরচা করে কিছুদিন পর্যন্ত জমা রাখতে পারেন তাহলে আপনি ভালো অ্যামাউন্টের ইন্টারেস্ট পেতে পারবেন। এটা অটো সুইপ অ্যাকাউন্টের ফেসিলিটি, কিন্তু ট্যাক্স ছাড় নেই, ট্যাক্স নর্মালি যেরকম দিতে হয় সেটাই দেওয়া যাবে। তবে যে ওই ফিক্সড ডিপোজিট স্কিমে যেভাবে আপনার চোখের বাইরে ট্যাক্সটা কাটা হয়ে চলে যাবে, এটা কিন্তু আপনি ব্যাংক স্টেটমেন্টটা ইচ্ছা করলে যে কোনো সময় ব্যাংক থেকে আপনি নিয়ে নিতে পারবেন এবং আপনার চোখের আড়ালে প্রায় কিছুই হবে না। যদি অটো সুইপ অ্যাকাউন্ট না করে আপনি ফ্লেক্সি ডিপোজিট স্কিম করেন, মানে একটা ফিক্সড ডিপোজিট স্কিমকে আপনি আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যোগ করেন, তাহলে আপনি আপনার ইচ্ছে মতো সেভিংস ব্যাংক থেকে টাকাটা ডিরেক্ট ওই ফিক্সড ডিপোজিট স্কিমেতে ট্রান্সফার করতে পারবেন এবং আপনি ওটাকে ইচ্ছে মতো ভাঙাতে পারবেন। তখন ফিক্সড ডিপোজিট স্কিমটাও বাড়া কমা করবে আপনার প্রয়োজন অনুপাতে, একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করার পর। তো ফেসিলিটিটা প্রায় একই থাকে, ঘটনাটা শুধু নামগুলো একটু আলাদা। তার কারণটা হচ্ছে দুটোর সামান্য সামান্য পার্থক্য যেটুকু বললাম। একটা মানে ফিক্সড ডিপোজিট স্কিম আপনাকে খুলতে হয় না, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন করেই কাজ হয়ে যায়, আর একটাতে একটা ফিক্সড ডিপোজিট স্কিম খুলে আপনাকে সেভিংস ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আপ করতে হয়। এই দুটোই হচ্ছে তফাৎ, এর বাইরে সেরকম কিছু নেই। তো এখন আপনি কোনটা করবেন কোনটা করবেন না, এটা কিন্তু আমি সুবিধাগুলো বললাম, অসুবিধাগুলো বললাম। এই পুরো ব্যাপারটাকে জেনে নিয়ে যে অ্যাকাউন্টটা করলে আপনার সুবিধা হবে, যে ব্যাংকগুলো আপনার এলাকাতে অ্যাভেলেবল আছে, এইটা আপনি একটু দেখে নিয়ে এই ভিডিওটার থেকে নামগুলো নিয়ে সেই অ্যাকাউন্টে গিয়ে সেই স্কিমের নাম খোঁজ করে আপনারা এখন অটো সুইপ অ্যাকাউন্ট খুলে নিন। এই পর্যন্ত ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটা একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দেবেন, অতি অবশ্যই এটা আশা করছি। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আগামী দিনে আপনাদের কাছে আসছি আমি। সেই সময় পর্যন্ত ভিডিওগুলি দেখতে থাকুন আর ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।